স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। মৌসুমের শুরু থেকেই ধানের বাজার চড়া, এর প্রভাব পড়ছে চালের দামে। চালের বাজারের খবর জানাতে আমাদের নওগাঁ থেকে এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব নওগাঁয়। আমাদের সহকর্মী নওগাঁ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী এ কে সাজু, তার কাছে। সাজু, চালকল মালিকরা চালের এমন দাম বাড়ার পেছনে কি কারণ বলছেন এবং চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। সামিয়া, ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি, এবারের চিত্রটা পুরোপুরি আলাদা। আমরা দেখেছি যে মৌসুমের শুরুতে চালের দাম কিছুটা দরপতন হয় দামের, কিন্তু এবছর দেখছি যে চালের যে ভরা মৌসুম, ধানের ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বগতি, দিনের পর দিন বাড়ছে। এমনকি এবছর বলা যেতে পারে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। কেজিতে 4 থেকে 10 টাকা পর্যন্ত, চিকন চালে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এটির কারণ বলছে মিল মালিকরা, বলছেন যে বাজারে ধানের সংকট এবং ধানের মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধির কারণেই চালের দাম বৃদ্ধি, এমনটি বলছে মিল মালিকরা। আমরাও যেটি দেখেছি, প্রতি বছর যে মিল মালিকদের কাছে অনেক বিপুল পরিমাণ ধান মজুদ থাকে, সেই মজুদটি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না। বিগত সরকারের আমলে এই মজুদ বিরোধী অভিযান, এই অভিযানের কারণে মিলগুলোতেও বিপুল পরিমাণে যে ধান মজুদ করে রাখতো, এবার কিন্তু সেই মজুদ দেখা যাচ্ছে না। আর এই কারণেই ধানের সংকট দেখা দিয়েছে। মিলগুলো পর্যাপ্ত ধান পাচ্ছে না, বাজারে পর্যাপ্ত ধান পাচ্ছে না। আর এই মৌসুমে তো সকল ধান উৎপাদন হয় না। যে ইরুবুরুর ধান মিল মালিকরা রেখে দিত, মজুদ করতো, সেই মজুদ কিন্তু এবার সংকট দেখা দিচ্ছে, মজুদের সংকট দেখা দিচ্ছে। এই কারণেই চালের বাজারে কিন্তু এই অস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও আমদানি করা হচ্ছে চাল, কিন্তু আমদানির প্রভাব কিন্তু চালের বাজারে লক্ষ্য করা যাচ্ছে না। চাল মিল মালিকরা বলছেন যে এ বাজার নিয়ন্ত্রণ করলে বিপুল পরিমাণের আমদানির বিপরীত বিকল্প কোনো চিন্তা করা যাচ্ছে না। তো আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁ পৌর চাল খুচরা চাল বাজারে। একটু জানতে চাইবো আপনার কাছে যে চালের বাজার কিরকম আর এই বৃদ্ধির কারণ কি আপনারা মনে করছেন? বৃদ্ধির কারণ হচ্ছে আপনার ধানের দাম বেশি, অপর্যাপ্ত ধানের দাম বেশি, এই জন্য চালের দামটা বেশি হয়ে গেছে। এই যেমন কাটারি বিক্রি, আপনার স্বর্ণপাত বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, আর কাটারি বিক্রি হচ্ছে আপনার 76 থেকে 80 টাকা, আর জিরা বিক্রি হচ্ছে 75 টাকা। ধানের দাম বেশি, মিলাররা বলতেছে ধানের দাম বেশি, সংকট। একই ইন্ডিয়ান যে এলচি চালগুলো আসতেছে সেগুলোর দাম কম না, ধরেন 73 টাকা, 72 টাকা, 73 টাকা কেজি আমাদের কিনতে হচ্ছে, কিনে সে চালটা বিক্রি করতে হচ্ছে। যে চালটা আসতেছে আসে ঘাটতি পূরণ করতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। সামিয়া, নওগাঁর চিত্র এমনটি, আসলে দিনের পর দিন চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এমনটি চিত্র আর কি। সাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই দিনাজপুরে আমাদের সহকর্মী মুর্শিদুর রহমানের কাছে। মুর্শিদুর, রাতারাতি চালের বাজারে চালের এমন দাম বাড়ায় ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন এবং চালকল মালিক বা বিক্রেতারা যারা আছেন তারা কি বলছেন জানাবেন। হ্যাঁ সামিয়া, যেটি বলছিলেন, দিনাজপুরে যেহেতু চালের জেলা বলা হয় দিনাজপুরকে, ধানের জেলা, কিন্তু এই ভরা মৌসুমে যে চালের যে বাজার ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণহীন এবং অস্বাভাবিক। খোদ চাল বিক্রেতারা বলছে তাদের এত দীর্ঘদিনের ব্যবসায় চালের এইরকম ঊর্ধ্বগতি তারা কখনো দেখেনি। আমি যদি বলে রাখি যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে যে চালের রেটটা ছিল, সেখান থেকে বর্তমানে চালের বস্তা প্রতি, অর্থাৎ 50 কেজি বস্তায় 350 থেকে 400 টাকা বৃদ্ধি পেয়েছে, আর মিনিকেটে বৃদ্ধি পেয়েছে 600 টাকা, যেটা বাজারে প্রভাব পড়েছে 8 থেকে 12 টাকা। এবং এক্ষেত্রে আপনি যে বলছিলেন যে ক্রেতারা আসলে খুব ক্ষুব্ধ যে এমনি জিনিসের, সব জিনিসেরই ঊর্ধ্বগতি, সেখানে চালের বাজার এত বেশি, অর্থাৎ মিনিকেট খুচরো যদি কিনতে যায় তাকে 80 টাকা কেজি কিনতে হচ্ছে, যে বিয়ার 68 60 টাকা খেতে তাকে 70 টাকা 72 টাকা কিনতে হচ্ছে। চালের এই যে ঊর্ধ্বগতি এবং এটা এত উচ্চ মূল্য যে ক্রেতারা আসলে ক্ষুব্ধ, কারণ এখানে বাজারে সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং এর ব্যবস্থা নাই। মিলরা বরাবরের মতো একই কথা বলে আসছে যে আসলে বাজারে ধানের স্বল্পতা এবং ধানের যে মূল্য, বর্তমানে যে ধানের যে মূল্য, তারা বলছে যে গত বছরের তুলনায় বস্তা প্রতি 400 টাকা বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। সে কারণেই তারা বলছে যে আমাদের করার কিছু নাই, যেহেতু ধান কিনে আমরা চাল ক্যাশিং করি, সে কারণেই চালের বাজারে এই প্রভাবটা পড়েছে। সামিয়া।
মুর্শিদুর রহমান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার জানবো রাজধানীর বাজারের খবর। বিস্তারিত জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, রাজধানীতে তো শীত জেঁকে বসেছে, এর মধ্যে বাজারে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন জানাবেন। সামিয়া, রাজধানীর বাজারে যে নিত্য পণ্যের দাম সেটি কিন্তু এখন শীতের যে পণ্যগুলো আছে সেগুলো কিছুটা কমছে, কিন্তু আমাদের একটু আগে আমাদের যে দুইজন সহকর্মী দিনাজপুর এবং নওগাঁ থেকে জানাচ্ছিলেন যে চালের বাজারের অস্থিরতা, সেই চালের উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে রাজধানীর বাজারে কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে গত 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু চালের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা এবং কোনোটা 5 টাকা পর্যন্ত বেড়েছে। 50 কেজির বস্তায় চালের দাম 300 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাদেরকে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে বাজারে কিন্তু চালের ঘাটতি নেই, টাকা দিলে চাল মিলছে, কিন্তু সেই চালের দামটা ঊর্ধ্বমুখী। এবং এখন কিন্তু একটা মৌসুম চলছে, এই মৌসুমে সাধারণত চালের দাম আরো কমে এবং ক্রেতার নাগালের মধ্যে আসে, এবং কিন্তু আমরা এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী, উল্টো। এর কারণ হিসেবে যে আমরা ক্রেতা এবং যারা খুচরা বিক্রেতা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানাচ্ছেন যে চাল কিন্তু টাকা দিলে তারা চাল পাচ্ছেন, কিন্তু মিল মালিকরা সেই চালের দামটি বেশি রাখছেন। আমরা একটু কথা বলতে চাই একজন বিক্রেতাদের সাথে। এখন তো চালের মৌসুম, গত 10 থেকে 15 দিনের মধ্যে চালের বাজার কেমন আমাদেরকে একটু জানাবেন। গত 15 দিনের মধ্যে চালের বাজার বস্তাতে 1 থেকে 200 থেকে 250 টাকা বাইরে গেছে 15 দিনের মধ্যে। বাজারে চালের কোনো ঘাটতি নেই, চাল আছে টাকা দিলে। বড় বড় রাইস মিলের প্রতি যদি সরকার ভালো পদক্ষেপ না রাখে, চালের দাম বাড়তেই আছে। সরকার যেন বড় বড় অটো রাইস মিলের প্রতি নজরদারি রাখে, তাহলে সম্ভব, নাহলে সম্ভব না। এই মৌসুমের সময় চালের দাম অন্য সময় বাড়ে না কমে? এই মৌসুমের সময় অগ্রহণে মৌসুম উঠলে চালের দাম কমে, আর এখন চালের দাম অনেক বাড়তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী, আপনি শুনছিলেন যে এই অন্যান্য মৌসুমে, অগ্রহায়ণের মৌসুমে এই সময়টা কিন্তু চালের দাম কমে, কিন্তু এইবার কিন্তু উল্টো সেটি বাড়ছে, এবং দোকানিরা যেটা বলছেন যে মিল মালিকদের প্রতি যদি আরো কঠোর নজরদারি করা যায় তাহলে হয়তো এই চালের দাম আরো কিছুটা কমতে পারে এবং ক্রেতার নাগালে আসতে পারে। স্বামী, এই ছিল এখানকার আমাদের সাথে যুক্ত হবার জন্য। পৌষের দ্বিতীয়ার্ধে রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের অধিকাংশ অঞ্চল। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। 12 থেকে 13 কিলোমিটার বেগের বাতাস শীতের দাপট বাড়িয়ে দিয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা 100%। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চুয়াডাঙ্গায়ও কনকনে ঠান্ডা, তবে কুয়াশার দাপট কিছুটা কম। 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপাকে ছিন্নমূল মানুষেরা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। শীতের আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নবীন হাসান। নবীন, ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং এই আবহাওয়া জনজীবনের উপর কেমন প্রভাব ফেলছে বিস্তারিত জানাবেন। সামিয়া, আজকে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকেও ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁয়ে এখন 9টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শুধু আজকে নয়, গত 4 দিন ধরে ঠাকুরগাঁয়ে মানুষ সূর্যের দেখা পায়নি। এতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহের দিকে যাচ্ছে। আমরা দেখছি যে ঠাকুরগাঁয়ে যে এই শীত কিন্তু কোনো উপভোগের বিষয় নয়। প্রতি বছর এই শীত ঠাকুরগাঁয়ে মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ। আমি যদি একটু আমার সহকর্মীর মাধ্যমে দেখাই, ঠাকুরগাঁয়ে 9টা পার হয়ে গেছে, কিন্তু এখনো পুরো জেলা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে, এবং সকাল থেকেই কিন্তু এমন পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। সামান্য দূরত্বেও দেখা যাচ্ছে না। আমরা লক্ষ্য করছি যানবাহন যেগুলো চলাচল করছে প্রত্যেককে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে, এবং কি হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। স্বামী, আপনি জানেন প্রতি বছরই কিন্তু উত্তরাঞ্চলে এই শীতের কারণে এবং কুয়াশার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, এবং এতে কিন্তু অনেক মানুষের প্রাণ হারায়। এছাড়াও কিন্তু ঠাকুরগাঁয়ে আমরা লক্ষ্য করি এই শীতে দরিদ্র মানুষেরা খড়কুটো জ্বালিয়ে কিন্তু
আগুন তাপতে যায় এবং আগুন তাপতে গিয়ে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক মানুষ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যায়। আপনি দেখতে পাচ্ছেন সামিয়া পুরো জেলায় এখন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় ঢাকা আছে এবং গতকালকে আমরা সারাদিনেই এমন চিত্র লক্ষ্য করেছি, সারা দিন ব্যাপী ঘন কুয়াশায় ঢাকা ছিল এবং কিন্তু এই শীতে আমরা লক্ষ্য করেছি যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দরিদ্র এবং অসহায় মানুষ। আমরা গতকাল রাতে দেখেছি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা কিন্তু গভীর রাত পর্যন্ত কিন্তু তিনি ঠাকুরগাঁও শহরে বিভিন্ন এলাকাতে গিয়েছিলেন এবং শীতবস্ত্র বিতরণ করেছেন। তবে এই যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যে পরিমাণ চাহিদা ঠাকুরগাঁও মানুষের জন্য, সেই পরিমাণ কিন্তু বরাদ্দ এই জেলার মানুষ পায়নি। সব মিলিয়ে সামিয়া, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। নবীন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জুলাই আগস্ট আন্দোলনের উত্তাল মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন ভোলার 18 বছরের মোহাম্মদ হাসান। 4 মাসের বেশি পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি হাসানের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সন্ধান না পেয়ে পরিবারে নেমে এসেছে অন্ধকার। ভোলা থেকে 12 বছর বয়সে ঢাকায় আসতে হয় মোহাম্মদ হাসানকে। সংসারের অভাব দূর করতে সেই বয়সেই কাজ করতে হয় একটি ইলেকট্রনিক দোকানে। কিন্তু জুলাই আগস্টের উত্তাল বাংলাদেশ সবকিছু এলোমেলো করে দেয়। গুলিবিদ্ধ হাসানের খবর নেই, পরিবারটির সামনে কেবল অন্ধকার। যাত্রাবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় হাসানের রক্তাক্ত দেহ কিছু লোক ভ্যানে তুলে নিয়ে যাচ্ছেন। এরপর থেকে আর খোঁজ মেলেনি হাসানের। সংসারের বড় ছেলে হাসানের উপার্জনই ছিল একমাত্র ভরসা। তার অনুপস্থিতিতে হতাশা নেমে এসেছে পরিবারটিতে। অসুস্থ বাবার পক্ষে 2 ছেলে মেয়ের ভরণ পোষণ প্রায় অসম্ভব। আমার এই ছেলের উপরে আমার সংসার চলতো। এই ছেলে আমার 2 মেয়ের পড়ালার খরচ, ছেলের পড়ালার খরচ সবই ছেলে দিত। আমি সংসারে খুব কষ্টে আছি। এই 3 মাস আজ 21 দিন আমার ফুলার কোনো খোঁজখবর আমরা পাইতাছি না। ব্যামগাড়িত করে নিতে আছে, অবিকল করে দেখা যায় আমার ছেলে। হাসানের পরিবারের প্রতি সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুতি সবার। ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি তার ছবিটা ব্যানের উপরে, কিন্তু মনির তার ছেলের সন্তান আজও পায় নাই। বিভিন্ন সংস্থা থেকে আর্থিকও এই ফ্যামিলিকে সহযোগিতা করার কথা থাকলেও আসলে তাদেরকে সেভাবে সহযোগিতা করা হয় না। সরকারও যদি সহযোগিতা করতো তো একটু ভালো হইতো আর কি, ওকে সংসারটা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। শহীদ এবং 20 জন আহত আছেন, তাদেরকে, তাদের পরিবারদেরকে আমরা সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করছি এবং এই সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে হাসানের সন্ধান চায় তার পরিবার, একই সঙ্গে চায় বিচারও। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোড ম্যাপ দিতে উপাচার্যকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর উপাচার্যের বাসভবনের সামনে তারা এই হুঁশিয়ারি দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, উপাচার্যকে 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, তা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। রাতে বিক্ষোভ মিছিল করে একদল শিক্ষার্থী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হয়ে ডিসি চত্বরে গিয়ে শেষ হয়। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোড ম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। নতুন বছরকে বিচার বিভাগের নবযাত্রা হিসেবে দেখেছেন প্রধান বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তারাও। এ বছরের মধ্যে শেষ করার আশা জুলাই গণহত্যার বিচার কাজও। থেমে থাকবে না রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও ফৌজদারি অপরাধের বিচারও। বিচারপতির সংকট ও সাক্ষীদের অনুপস্থিতি কিছুটা সমস্যা তৈরি করলেও আন্তরিকতা থাকলে যে কোনো মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব বলে মনে করছেন আইনজীবীরাও। বিভিন্ন ঘটনা প্রবাহে বিদায় নিয়েছে 2024 সাল। নতুন বছরে বাংলাদেশের এই পথচলায় যেমন আছে নানামুখী সংকট, তেমনি খোলা আছে সম্ভাবনার দুয়ারও। 17 বছরের বঞ্চনা শেষে মানুষের প্রত্যাশাও বেড়েছে দ্বিগুণ।
বছরের শুরুতে শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের পক্ষে দাবি উঠেছে জুলাই গণহত্যার বিচার। বেঁধে দেয়া হয়েছে টাইম ফ্রেমও। দাবি উঠেছে 1 বছরের মধ্যেই শেষ করতে হবে বিচার কাজ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে এত অল্প সময়ে কি এত বড় গণহত্যার বিচার কাজ শেষ করতে পারবে ট্রাইব্যুনাল? এমন প্রশ্ন ছিল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে। আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য, কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন নয় যে আমরা একেবারে এই সময়ের মধ্যে করে ফেলব। গত 17 বছরে যত মামলা হয়েছে তার বেশিরভাগই ছিল রাজনৈতিক হয়রানিমূলক। ঝুলে আছে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি মামলার স্তূপ। 5ই আগস্টের পর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটি বড় মামলা নিষ্পত্তি হয়েছে। অপেক্ষমান আছে গুরুত্বপূর্ণ অনেক মামলা। তবুও রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের কাছ থেকে এসেছে ন্যায় বিচারের আশ্বাস। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। বিচারপতি সংকট ও সাক্ষীদের অনুপস্থিতি কখনো কখনো কালক্ষেপণের প্রাচীর হয়ে দাঁড়ায়। আছে রাজনৈতিক কিংবা সরকারি দলের হস্তক্ষেপের অভিযোগ। তবু আশা করা হচ্ছে 2025 সালেই বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সুফল ভোগ করবে। আইনজীবীরাও বলছেন, আন্তরিকতা থাকলে যে কোনো মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। বিচারিক সুবিধা নাই, বিচারকের সংখ্যা, তারপর কম্পিটেন্ট বিচারক বা বিচারপতি, এইসব অনেক কারণে গিয়ে বা সাক্ষীদের আনতে পারছে না, আনে না অনেক সময়, এইসব কারণে গিয়ে বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হয়। প্রসিকিউশন আন্তরিক হয় যদি, তদন্ত সংস্থা আন্তরিক হয় যদি, আর মাননীয় বিচারক বা বিচারপতিরা যদি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে এটা কোনো সমস্যা না। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতায় বিচার বিভাগের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সে পথেই হাঁটবেন সরকার, এমনটাই আশা করেন সাধারণ মানুষ। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 8 জন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। পুলিশ জানিয়েছে, নিমতলা এলাকায় যাত্রী ছাউনির কাছে মহাসড়কে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় মিনিবাসটি। দুমড়ে মুচড়ে যায় দ্রুতগতির মিনিবাসটি। এ সময় অন্তত 10 জন আহত হয়। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন মিনিবাসের হেলপার মোহাম্মদ জীবন এবং যাত্রী মোহাম্মদ রায়হান। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। অন্যদিকে ভোরে এক্সপ্রেসওয়ের হাঁসার এলাকায় বাস ট্রাক সংঘর্ষে মারা গেছেন আরও 2 জন। দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে তার বাসভবনে পৌঁছেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে 20 জন পুলিশ কর্মকর্তার একটি দল ইউন সুক ইয়োলের বাসভবনে পৌঁছায়। গেল মাসের শুরুতে বেআইনিভাবে সামরিক আইন জারির কারণে অভিশংসিত হন ইউন সুক। মঙ্গলবার সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত ইউনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সামরিক আইন জারির বিষয়টি তদন্ত করতে ইউন সুক ইয়োলকে সমন পাঠানোর পর তিনি তা প্রত্যাখ্যান করায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এদিকে ইউন সুক ইয়োলের গ্রেপ্তারের প্রতিবাদে বাসভবনের সামনে বিক্ষোভ করছে তার সমর্থকরা। প্রথমেই আমাদের সামনে আছে প্রথম আলো, এবং প্রথম আলোর প্রথম পাতার মাঝে যে সংবাদটি স্থান পেয়েছে তার শিরোনামটি হলো, কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। অর্থাৎ চলতি অর্থবছরের মাঝপথে এসে সম্প্রতি যে ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটি আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সংকট তৈরি করবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে এই সংবাদে। এরপর আমাদের সামনে আছে সমকাল, এবং সমকালে প্রধান যেই শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারের মনে বিষাদ।
অর্থাৎ দুধের দাম বাড়লেও দুধের দাম বাড়ার কারণে নিম্নবিত্তের খাদ্য তালিকা থেকে বাদ পড়ছে প্রোটিন, যে বিষয়টি এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং দুধের দাম বাড়লেও খামারির পকেটে কিন্তু সেই উপার্জনটি যাচ্ছে না, সেটি আসলে কোম্পানিগুলোর কাছেই যাচ্ছে, সেই বিষয়টিকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর আমাদের সামনে আছে যুগান্তরে যে প্রধান যে শিরোনামটি আমরা দেখছি, বাংলাদেশ ব্যাংকের 8,10,16,23 ডলার হ্যাকিং, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির যেই ঘটনাটি ছিল, সেখানে যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যেই যোগসাজশ, সেই বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এবার দেখছি কালবেলার শিরোনামে আমরা দেখছি বছরের দ্বিতীয় দিন মূলধন কমলো 1,000 কোটি, শেয়ার বাজারের প্রসঙ্গটি উঠে এসেছে এই সংবাদে। এরপর আমাদের সামনে আছে বাংলাদেশ প্রতিদিন, এবং বাংলাদেশ প্রতিদিন গুরুত্ব দিয়েছে মধ্যস্বত্বের পকেটের টাকা, বাজারের শৃঙ্খলা ফেরেনি, ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ ভোক্তা, এই সংবাদটিকে গুরুত্ব দিয়েছে তারা। আমরা এবার দেখছি দৈনিক ইত্তেফাক, এবং দৈনিক ইত্তেফাকেও সেই কর বাড়ানোর যেই প্রসঙ্গটি, সেই সংবাদটিকেই তারা প্রাধান্য দিয়েছে। রেস্তোরাঁ ও পোশাক সহ 43 পণ্য ও সেবায় 15% ভ্যাট, কর বাড়ানো হলেও তা সামগ্রিক মূল্যস্ফীতিকে তেমন প্রভাবিত করবে না, অর্থ উপদেষ্টা বলেছেন, সেই বিষয়টি এই সংবাদে উঠে এসেছে। কালের কণ্ঠে যেই সংবাদটির শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বাণিজ্যের লোভে মামলার ফাঁদ। অর্থাৎ যে অসাধু চক্রের যে মামলা তুলে নেওয়ার বিনিময়ে আসলে যে অর্থ দাবি করেন, সেই অসাধু চক্রের বিষয়টি কিন্তু আসলে এই খবরে উঠে এসেছে, আমরা দেখছি। এরপর আমরা চলে যাচ্ছি বণিক বার্তায়, এবং বণিক বার্তায় প্রধান যেই সংবাদটি আমরা দেখছি, অস্থিরতা অসন্তোষের 6 মাসে $19 বিলিয়ন পোশাক রফতানি, প্রবৃদ্ধি 13.28%। এরপর আমাদের সামনে আছে দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে, এবং ডেইলি স্টারে ইসি টু ভেরিফাই ভোটার লিস্ট, it will start door-to-door campaign January 20, publish updated list January 2, 2026. BNP terms the move absurd. এর সাথে আমাদের সামনে রয়েছে দ্য ডেইলি অবজারভারে রয়েছে যেই সংবাদটিকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে অ্যাকিউট গ্যাস ক্রাইসিস ডিরেলস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। অর্থাৎ গ্যাস সংকটের কারণে যে শিল্প খাতে যেই বাণিজ্য খাত যে স্লথ গতির হয়ে যাওয়ার বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এরপরে আমরা চলে যাচ্ছি নিউ এজের যেই প্রধান শিরোনাম, লুকিং ব্যাক 2024, ব্যাংক সেক্টরিয়ালস এক্সপোজড, রিফর্মস ইয়েট টু গেইন পেস। এরপরে আমাদের সামনে আরও রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ফ্রাইডে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যে প্রধান সংবাদটি আমরা দেখছি, তার শিরোনাম অনেকটা এরকম, এনবিআরস সিঙ্গল উইন্ডো সিস্টেম লঞ্চড টু স্ট্রিমলাইন বিজনেস ফাংশনস। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।